প্রচারকের কীরকম মনোভাব হওয়া উচিত এবং যাকে প্রচার করছি তারও কীরকম গুণাবলী থাকা উচিত, কী কী গুণাবলী থাকলে তাহলে সুবিধা হয়। যদিও মুক্তজীবের কর্তব্য হচ্ছে বদ্ধজীবকে সবসময় কৃপা প্রদর্শন করা। তো অ্যাকচুয়ালি যে গুণগুলো দেখা যায় প্রিচারের মধ্যে যে থাকা উচিত বা হওয়ার, প্রথম হচ্ছে তার কম্প্যাশন থাকা উচিত। এটা নারদ মুনির অ্যাকচুয়ালি করুণার প্রকাশ, উনি করুণায় প্রকাশিত করছেন প্রাচীন বরির প্রতি। তো কম্প্যাশন অ্যান্ড অ্যাফেকশন, মানে করুণা থাকা উচিত, অ্যাফেকশন হচ্ছে স্নেহ, স্নেহ থাকা উচিত প্রিচারের। তো অ্যাফেকশন, কম্প্যাশন, থার্ড কেয়ার থাকা উচিত, যত্নশীল হয়। এটা আমরা প্রভুপাদ পরে আমি চেষ্টা করবো প্রভুপাদ সম্বন্ধে বলার। সো কেয়ার থাকা উচিত, মানে যত্ন নেয় তাকে পিচিং যে করে, ঠিক আছে। আর কারেকশন করে, যখন প্রিচিং যে করে মানে তার মানে বদ্ধজীবের কিছু ত্রুটি থাকে, কিন্তু তাকে কারেকশন কিভাবে করে, উইথ কম্প্যাশন। এটা শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলছিলেন যে কিভাবে কারেকশন করতে হয়, কারেকশনের মাধ্যমটা কি, কারেকশন উইথ অ্যাফেকশন। কারেকশনটা খুব রূঢ় হলে কিন্তু যিনি আছেন বদ্ধ অবস্থা ওনার পক্ষে নেওয়া সম্ভব, কেন সে অলরেডি 3 গুণের দ্বারা ক্লেশ পাচ্ছে, যেটা আমরা সকলে সবাই জানি। কিন্তু কারেকশনটার পদ্ধতি হচ্ছে উইথ অ্যাফেকশন। যখন অ্যাফেকশন থাকে, কারণ আমরা দেখি পিতামাতা যখন পুত্রকে মানে কারেকশন করে, কারেকশন কেন করে, কারণ ন্যাচারালি তার প্রতি অ্যাফেকশন থাকে, ওই জন্য ও কারেকশনটাকে অ্যাকসেপ্ট করে নেয়, বিকজ কারণ ওখানে অ্যাফেকশন থাকে। অ্যাফেকশনের কারণে ও মানে কারেকশনটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু অন্য কোনো লোক যখন ওকে কারেকশন করে ও অত সহজে ওটাকে নিতে চায় না। কেন নিতে চায় না, ওখানে কোনো অ্যাফেকশন নেই, স্নেহ নেই। অ্যাফেকশন মানে হচ্ছে সেই ইংরাজি শব্দই চলে এসছে, মানে স্নেহ তার মধ্যে নেই। স্নেহ না থাকার ফলে কী হয়, ও ওটাকে নিতে চায় না। বলেছে ঠিক আছে। সো মহারাজ বলছিলেন যদি তুমি তুমি কারেকশন করতে চাও, ঠিক আছে, মন্দিরে যখন আমরা থাকি কারেকশন আসবেই আমাদের জীবনে। হায়ার যারা অথরিটি থাকে তারা কারেকশন করে, কিন্তু দ্বন্দ্ব আসে তার মাধ্যম দিয়ে। কিন্তু সেটা যদি অ্যাফেকশনের সাথে হয়, ঠিক আছে, কেয়ার অ্যান্ড লাভ। আরও বলা যায় খুব সুন্দরভাবে উনি বলছিলেন যে যদি কেয়ার থাকে এবং লাভ থাকে, তার ফলে কি সে স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হয়, তখন তাকে অ্যাফেকশনের মাধ্যমে রেকটিফাই করা যায়। তো শিল প্রভুপাদের যে মানে প্রিচিং বা প্রভুপাদ নারদমুনি এখানে যেভাবে প্রিচিং করছেন, শিল প্রভুপাদ সেইভাবেই কিন্তু প্রচার করেছেন, কারণ দুজনই মুক্ত পুরুষ, মুক্ত জগতেরই লোক। তো শিল প্রভুপাদের যে লীলামৃত আছে তার বিগিনিং থেকে যদি আমরা দেখতে পারি, শিল প্রভুপাদ যেভাবে তাদেরকে প্রচার করেছিলেন, তাদের মধ্যে কিন্তু তারা বিকর্মী ছিল। এখানে তো প্রাচীন বর্গী তো মানে কর্মকাণ্ডের অ্যাক্টিভিটি করছিল, কিন্তু তারা তো সবাই বিকর্মী ছিল, ঠিক আছে, শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছিল। কিন্তু প্রভুপাদ কী পরিমাণের স্নেহ তাদের প্রতি বর্ষণ করেছিলেন, যেটা নারদমুনির মধ্যে এখানে দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে মুক্ত পুরুষের স্বাভাবিক একটা প্রবণতা, স্বাভাবিক বৈশিষ্ট্যতা। তো 1966 উনি প্রথম দীক্ষা দেন জন্মাষ্টমীর সময়। 8 সেপ্টেম্বর ছিল ডেটটা, 1966। 11 জনকে দীক্ষা দিয়েছিলেন প্রভুপাদ, প্রথম দীক্ষা হয়েছিল। তো দীক্ষার আগের ভূমিকাটা ওখানে বর্ণনা করছিল। অনেকেই জানতো না 4টে নিয়ম সম্বন্ধে, কিছু কিছু ভক্তরা জানতো। অনেকেই জানতো যে দীক্ষা নিলে মহারাজের কাছ থেকে, মানে স্বামী বলে ডাকতো তখন, মানে স্বামীজি বলে ডাকতো, তো তার কাছে দীক্ষা নিলে এই নিয়মগুলো মানতে হবে, 4টে নিয়ম। আর অনেকে এটা জানতোই না। তো যখন অবশেষে উনি ওদিনকে দীক্ষা দেন, ঠিক আছে, দীক্ষা দেওয়ার পর তো মিক যে ছিল ওনার নাম হয় মুকুন্দ। মিক তো মিকই বলা যায়, MIK মাইকেল গ্র্যান্ড, হ্যাঁ, ওনার নাম হয়েছিল মুকুন্দ। আর জান ছিল মানে জানকী মাতাজি। ইনারা অ্যাকচুয়ালি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কনসেপ্ট ছিল বিদেশে, সেই অবস্থাতেই ছিল। তো প্রভুপাদ কিন্তু ওগুলো কোনো কিছুই বলেননি। ওদিনকে ওনাদের দুজনের দীক্ষা হয়, দুজনের নাম হয় মুকুন্দ প্রভু এবং হচ্ছে জানকী মাতাজি। তো 8 সেপ্টেম্বরে দীক্ষা হয়েছে, তারা দীক্ষা নিয়ে সকলেই বাড়ি চলে গেছে। তো দীক্ষার বর্ণনা আমি করছি না, প্রভুপাদ নিজেই সব কিছু আয়োজন করেছে। ওখানে লিখেছে লাইনটা যে পৃথিবীতে হয়তো প্রথম এরকম দীক্ষা হলো যে গুরুদেব দীক্ষা দিলেন, গুরুদেবই সমস্ত কিছু করলেন, মানে দীক্ষার পর যাবতীয় যে পরিষ্কার পরিচ্ছন্ন ওরা সবাই দীক্ষা নিয়ে বাড়ি চলে গেছিলেন সকলেই। তো প্রভুপাদ তারপর ইটগুলো নিয়ে এসেছিল পাশের বাড়ি থেকে, ওখানে একটা জায়গা ছিল, ওখান দিয়ে ইট এনেছিল, প্রভুপাদ যজ্ঞ করেছে, ওদের জন্য রান্না করেছে, সব করেছে। তা কতটা করুণা ছিল, আমি যখন পড়ছিলাম স্বাভাবিক হৃদয়টা এত, কতটা করুণা থাকতে পারে। 70 ইয়ার্স, কিন্তু বয়সটা মনে রাখতে হবে ওনার, 70 বছর একজন বিদ্যার, ওনার কাছে অর্থও ছিল না সেরকম।
তো প্রপাত যখন ওনার দীক্ষা নিয়ে চলে গেলেন, আগে তো প্রপাত সব কিছু করেছে, দীক্ষারা বর্ণনা দিচ্ছে ধোঁয়া উঠছিল, প্রপাত জানলাটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে যাতে ওরা ধোঁয়াগুলো নিতে পারে। ঠিক আছে, এইভাবে ডিটেলস বর্ণনা আছে। তো ওখানে লাইনটা খুব আমার টাচিং করেছে যে প্রপাত ওখানে লিখেছে, বা মানে ওই যে সৎস্বরূপ লিখছেন, যে মহারাজ লিখছেন যে হয়তো পৃথিবীতে এটা প্রথম দীক্ষা হতে পারে যে দীক্ষা নেওয়ার পর শিষ্যরা যে যার বাড়ি চলে গেলেন, ঠিক আছে, গুরুই সমস্ত কিছু করলেন। তো প্রপাত নিজেই তারপর ইটগুলোকে সরালেন, ওগুলোকে পরিষ্কার করলেন, মুছলেন, সব কিছু নিজেই করেছেন। আর ওরা সকল দীক্ষা নিয়ে বাড়ি চলে গেছে।